এর আগের ক্লাসে তো আমরা গতিশক্তির সংজ্ঞা অবধি পড়েছিলাম, যে গতির কারণে বস্তুর মধ্যে কার্য করার যে সামর্থ্য জন্মায়। আর আজকে দেখ, তোকে ফিজিক্সের নিয়ম অনুযায়ী একটা এম ভরের বস্তু যদি ভি বেগে গতিশীল হয়, তাহলে তার গতিশক্তি কত হয় সেই রাশিমালাটা প্রমাণ করা শেখাচ্ছি। এবার দেখ, এই এম ভরের বস্তুটা ভি বেগে গতিশীল, তাহলে তার মধ্যে নিশ্চয়ই কিছু এনার্জি বা শক্তি আছে। কিন্তু আমরা তো এই প্রমাণটা করার আগে এর শক্তিটা কত সেইটা বুঝতে পারবো না। তাই জন্য দেখ, এখানে যেটা ইনডাইরেক্টলি করতে হবে, যে এই বস্তুটার গতির বিরুদ্ধে একটা বল আমরা প্রয়োগ করব, পি। যে ভরের বস্তুটা ভি বেগে আসছে, তার গতির বিরুদ্ধে আমরা পি বল প্রয়োগ করব। তাহলে গতির বিরুদ্ধে বস্তুর ওপর বল প্রয়োগ করলে সেই গতিটা আস্তে আস্তে কমে যাবে, মানে এটার একটা মন্দন হবে। আর মন্দনের কারণে ধরবো আমরা, ধর এস দূরত্ব গিয়ে বস্তুটা স্থির হয়ে যাবে, মানে যে বস্তুটা ভি বেগে চলছিল সেটাই এস দূরত্ব অতিক্রম করে স্থির হয়ে যাবে। এবার সংজ্ঞাগুলো পড়ার সময় দেখেছিস কার্য আর শক্তির একক এগুলো এক, আর কার্যই হচ্ছে শক্তি। তাহলে এই এম ভরের গতিশক্তি, এম ভরের বস্তুটার মধ্যে গতিশক্তি কত ছিল সেটা দেখ, আমরা ভাবতে পারি এই যে বিরুদ্ধ বল যে কার্য করেছে, বিরুদ্ধ বল যে কার্য করেছে সেটাই আমি আস্তে আস্তে করে দেখাচ্ছি কত করেছে। মানে পি বিরুদ্ধ বল প্রয়োগ করেছি, তার জন্য বস্তুটা এস দূরত্ব গিয়ে থেমে গেছে, এইটা আমরা ধরব। আর তারপরে এখানে লিখে রেখেছি দেখ, যে এম ভরের ভি বেগে গতিশীল বস্তুটার গতিশক্তি কত হবে না, সেটা আমরা ধরে নিয়েছি যে বস্তুটিকে সম্পূর্ণ গতিহীন করতে, তার মানে থেমে গেলে তো তার গতিশক্তি জিরো হয়ে যাবে। তাহলে যা ছিল সেইটাকে সম্পূর্ণ গতিহীন করতে এই বিরুদ্ধ বল যে পরিমাণ কার্য করে সেটাই বস্তুর গতিশক্তি। এবারে নিউটনের গতিসূত্র সব মিলিয়ে দেখ, এই সূত্রটা মানে বিরুদ্ধ বল কত কার্য করে সেটা আমি কিভাবে বার করছি। তোর কাইনেমেটিক্সের এই সূত্রটা নিশ্চয়ই মনে আছে। আর এইটা বস্তুটা যেহেতু মন্দন হবে, এখানে সূত্রটা মাইনাস হয়। এটা তো ত্বরণ বা মন্দন, মন্দন হলে মাইনাস হয়। এবার আমি যদি বস্তুর এইখান থেকে এই গতিটা ভাবি, দেখ এর প্রাথমিক বেগ মানে যেটাকে আমরা ইউ ধরি, এর প্রাথমিক বেগ সেটা এই অঙ্কে আমার ভি, আর বস্তুটা থেমে গেছে মানে অন্তিম বেগ এই ভি সেটা হচ্ছে জিরো। তাহলে এই অঙ্কটা এখানে মানগুলো বসালে দেখ এইটা দাঁড়ায়, আর বস্তুটা আমরা ধরেছি এস দূরত্বই যাবে। তাহলে ভি হচ্ছে অন্তিম বেগ, এই বস্তুটার অন্তিম বেগ জিরো, আর প্রাথমিক বেগ ইউ বলে, সেটা আমি ধরেছি বস্তুটার বেগ ভি। তাহলে ইউ এর জায়গায় ভি আর ভি এর জায়গায় জিরো বসালে তুই এটাকে এদিক ওদিক করে দেখ, এ এর মানটা পাবি ভি স্কোয়ার বাই টু এস। এই টু এসটা এদিকে নিয়ে এলি, এ এর মান ভি স্কোয়ার বাই টু এস হবে। এবারে বস্তুটার গতিশক্তির জন্য আমাকে বার করতে হবে বিরুদ্ধ বল দ্বারা কার্য, বিরুদ্ধ বল দ্বারা কার্য। এবার কার্য তুই কি জানিস, কার্য তোকে শেখানো হয়েছে যে কৃতকার্য হচ্ছে বল ইন্টু সরণ, আর এখানে এই বিরুদ্ধ বলটাকে আমরা পি ধরেছি, তাহলে কৃতকার্য হচ্ছে পি ইন্টু এস। আর নিউটন আমায় বলে গেছে যে এই বল হচ্ছে ভর ইন্টু ত্বরণ, তাহলে দেখ বিরুদ্ধ বল দ্বারা কার্য যেটা আর কি বস্তুর গতিশক্তি, সেইটা দাঁড়াচ্ছে বলের জন্য এম এ আর সরণটা এস লিখছি। এবার এর যে মানটা এখানে পেয়েছিস সেই মানটা এখানে বসিয়ে দে, এ হচ্ছে ভি স্কোয়ার বাই টু এস ইন্টু এস। তাহলে সব মিলিয়ে যেটা দাঁড়ালো এস এস কেটে যায়। তাহলে দেখ বিরুদ্ধ বল যে পরিমাণ কার্য করেছে, বিরুদ্ধ বল যে পরিমাণ কার্য করেছে সেইটাই বস্তুটার গতিশক্তি, আর সেইটা দাঁড়াচ্ছে, সেটার রাশিমালা তাহলে দেখা যাচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এটা এমনি আমাকে লিখে দেখাবি, এই নোটটা আমার ইম্পর্টেন্ট। ফলে এইটা লেখার আগে মানে অঙ্কটা বুঝে করবি, আর তার আগে লিখবি এম ভরের বস্তু ভি বেগে চলছে, বস্তুর গতির বিরুদ্ধে একটি পি বল প্রয়োগ করা হলো, ফলে সেটি এস দূরত্ব গিয়ে থামল। এই কথাটা আমি বোর্ডে লিখতে পারিনি, এই কথাটা লিখে নিবি, ভিডিও থামিয়ে বারবার শুনবি। তারপর লিখবি সেক্ষেত্রে এই যেটা লিখেছি, বস্তুটিকে সম্পূর্ণ গতিহীন করতে বিরুদ্ধ বল যে পরিমাণ কার্য করে তাহাই বস্তুর গতিশক্তি। আর এইখানে লিখে নিবি যে বিরুদ্ধ বলের জন্য
ধরি বস্তুর মন্দন, এ, মানে যেদিকে বস্তু গতিশীল সেই দিকেই বল প্রয়োগ করলে বস্তুর বেগ বাড়ে মানে ত্বরণ, আর উল্টো দিকে বল প্রয়োগ করলে বেগ কমে, সেই জন্য এটাকে মন্দন বলা হলো। বিরুদ্ধ বলের জন্য বস্তুর মন্দন এ হলে এই কাইনেমেটিক্স বা স্থিতিবিজ্ঞানের সূত্র অনুযায়ী এইখান থেকে এ বার করে নিবি, তারপর বিরুদ্ধ বল দ্বারা কার্য, সেটা কার্যের সংজ্ঞায় পড়েছিস বল ইন্টু সরণ, তাহলে পি ইন্টু এস করলাম, আর নিউটনের গতিসূত্রে পড়েছিস পি ইজ ইকুয়াল টু এম এ, মানে বল হচ্ছে ভর ইন্টু ত্বরণ বা মন্দন এ, আর সেই মানটা বসালেই গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার হয়ে গেল। তাহলে আমরা দুটো ইম্পর্টেন্ট জিনিস কি জানলাম, যে একটা এম ভরের মানে শক্তি তো যান্ত্রিক শক্তি দু প্রকার, তাহলে একটা এম ভরের বস্তুকে আমি যদি এইচ উচ্চতায় তুলি তাহলে তার ভেতরে যে পরিমাণ স্থিতিশক্তি সঞ্চিত হয়, এই দেখ এই স্থিতিশক্তিটাকে এই বড়রা ইপি বলে। ইপি মানে পোটেনশিয়াল এনার্জি, মানে ই হচ্ছে এনার্জি আর তলায় পি লিখলে সেটা পোটেনশিয়াল এনার্জি, যেটা স্থিতিশক্তির ইংরেজি আর কি। এর পরের ক্যালকুলেশনে স্থিতিশক্তিগুলোকে আমি সংক্ষেপে ইপি লিখি। তাহলে এম ভরের বস্তুকে এইচ উচ্চতায় তুললে তার স্থিতিশক্তি হয় mgh, আর এম ভরের বস্তু যদি ভি বেগে চলে তাহলে তার গতিশক্তি হয়, সেটাকে ই কে বলে ডাকে, কে মানে কাইনেটিক এনার্জি, সেটাই আগের বোর্ডে প্রমাণ করলাম যে সেইটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এইটাই প্রমাণ করলাম যে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। আর এইটা আগের দিন বলেছিলাম যে এম ভরের বস্তুকে এইচ উচ্চতায় তুলতে কত কাজ করতে হয় mgh, সেই কার্যটাই তার স্থিতিশক্তি। তাহলে এইটা হলো যান্ত্রিক শক্তির দুটো ভাগ। এবার আর যেটা আমার এখানে রয়েছে আজকে যেটা পড়বো বলে ঠিক করেছি, সেটা ফিজিক্সের একটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস, বলে শক্তি সংরক্ষণ সূত্র, কনজারভেশন অফ এনার্জি, শক্তি সংরক্ষণ সূত্র। এর আগে যেমন ভরবেগের সংরক্ষণ সূত্র পড়েছিলি, সেরকম মানে নিউটনের গতিসূত্র থেকেই কতগুলো বিখ্যাত চ্যানেল আছে, তার মধ্যে সবচেয়ে স্ট্রং যেটা মানে ফিজিক্সের সবচেয়ে বেশি কাজে লাগে সেটা হচ্ছে শক্তির সংরক্ষণ সূত্র। তো সেইটা স্টেটমেন্টে একদম মানে শর্ত সহ লিখে নিবি, লিখে দিচ্ছি আমি, বাইরে থেকে বল প্রযুক্ত না হলে, এটা শর্ত, বাইরে থেকে বল প্রযুক্ত না হলে কোনো গতিশীল সংস্থার সংস্থা বলতে একটা বা একাধিক বস্তু নিয়ে যে গঠিত সিস্টেমটা সেটা বোঝায়। যেমন চেয়ারের ওপর আমি যদি বসে থাকি তাহলে চেয়ার আর আমাকে নিয়ে যেটা গঠিত হলো তাকে ফিজিক্সের ভাষায় সিস্টেম বা সংস্থা বলে। তবে তোর ক্ষেত্রে এমনি একটাই বস্তু হবে, ফলে তুই বস্তুও লিখতে পারিস, কিন্তু প্রপার স্টেটমেন্টটা এটা, বাইরে থেকে বল প্রযুক্ত না হলে কোনো গতিশীল সংস্থার মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে, মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে, মানে যান্ত্রিক শক্তি বাড়ে বা কমে না, আগে যা ছিল পরেও তাই থাকে। তাহলে এটা যেহেতু একটা ইম্পর্টেন্ট স্টেটমেন্ট, এটা আমি সেন্টেন্স করে তোকে লিখে দিলাম, কারণ তোর পরীক্ষায় শুধুমাত্র শক্তি সংরক্ষণ সূত্রটি বলো এইটুকুও কখনো কখনো জিজ্ঞেস করে, তখন এইটা লিখবি। আর আমাদের সিলেবাসে দেখ যেটা আছে খুব সুন্দর একটা অঙ্ক, সেটা বলে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে সূত্রটির প্রমাণ। এর অঙ্কটা আমি তোকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে শক্তি সংরক্ষণ সূত্রের প্রমাণ, বা সেটা যে শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে সেইটা, শক্তি সংরক্ষণ সূত্রের প্রমাণ। তাহলে দেখ আমি এবার যেটা করতে আসবো একটু নিখাত অঙ্ক আছে, ফলে শুনতেও ভালো লাগবে আর বুঝতেও ভালো লাগবে। আমরা দেখ এম ভরের একটা বস্তুকে যেন সেটা এইচ উচ্চতায় ছিল, আমরা তার বিভিন্ন পজিশনে, এবার এখান থেকে এটাকে ছেড়ে দেবো, তার বিভিন্ন অবস্থায় আমি দেখব যে মোট যান্ত্রিক শক্তি কত হয়। আর মোট যান্ত্রিক শক্তি মানে স্থিতিশক্তি আর গতিশক্তির যোগফল। তো দেখ এইখানে একটা নিয়ম আছে যে কোনো কিছু যদি তোকে প্রমাণ করতে হয় তোকে ওই
তিন শক্তির মতো, মানে তিনটে অবস্থানে এর মোট শক্তি নির্ণয় করতে হবে। তিনটে অবস্থানে, মানে দুটো করলে হবে না, মানে দুটো অবস্থানে কাকতালীয়ভাবে শক্তিটা সমান হলেও হয়ে যেতে পারে, কিন্তু তিনটে অবস্থানেই আমরা যদি মোট শক্তি গুণে দেখি যে বারবার সেটা এক আসছে, তাহলে তখন সেটা একটা সূত্রের মতো হয়। এটা একটা অঙ্কের লজিক। তাহলে আমি এখানে অঙ্কটাই করছি, তুই একটু ভাষা দিয়ে লিখবি। আমি প্রথম যে অবস্থান, 1 নম্বর অবস্থান, পজিশন 1, সেটা কি? সেটা হচ্ছে যাত্রা শুরু করার পূর্ব মুহূর্তে, মানে এখনো স্টার্ট করেনি, যাত্রা শুরু করার পূর্ব মুহূর্তে। তো যাত্রা শুরু করার পূর্ব মুহূর্তে কি হয়? বস্তুটার তো তখন বেগ নেই। তাহলে দেখ, আমি এগুলোকে এবার ওই স্থিতিশক্তি গতিশক্তি না লিখে ইপি ইকে এগুলো লিখছি। তাহলে তখন তার স্থিতিশক্তি, আগেই বলেছি স্থিতিশক্তি আমি ইপি নেবো। ইপি মানে পোটেনশিয়াল এনার্জি, সেইটাকে আর কি শর্টে লেখে। তাহলে এম ভরের বস্তুটা এইচ উচ্চতায় আছে, তাহলে এর ইপি হচ্ছে এমজিএইচ। ইকে কত? মানে গতিশক্তি, যাত্রা শুরু করার পূর্ব মুহূর্তে, তার মানে বস্তুটা এখনো পড়তে শুরু করেনি, মানে তার বেগ 0। তাহলে গতিশক্তিও 0 হবে, হাফ এম ভি স্কোয়ার। তাহলে এই 1 নম্বর পজিশনে তার টোটাল এনার্জি হচ্ছে এই দুটোর যোগফল। তাহলে যোগ করলে কত হয়? এমজিএইচ হয়। এইটা মাথায় রাখ। তাহলে বস্তুটা যখন যাত্রা শুরু করেনি, মানে এবার করবে আর কি, তাহলে ঠিক সেই মুহূর্তে তার টোটাল এনার্জি ছিল এমজিএইচ। এবার এখানে আসল যে অঙ্কটা হবে তোকে বুঝে করতে হবে যে বস্তুটা ধর এবার এক্স উচ্চতা পড়েছে, মানে আমি এখান থেকে ছেড়ে দিয়েছি, এটা এখন এইখানে আছে, এটাকে আমরা বলবো পজিশন 2। পজিশন 2, তা পজিশন 2টা কি? এক্স উচ্চতা পড়ার পর, এক্স উচ্চতা পড়ার পর। আগে যেটা সহজ হবে সেটা বলে নে। এক্স উচ্চতা পড়ার পর এর স্থিতিশক্তি কত? তো স্থিতিশক্তি মানে সবসময় তুই দেখবি মাটি থেকে এটা কত উচ্চতায় আছে। তাহলে এই টোটালটাকে আমি এইচ ধরেছিলাম, আর এটা এখান থেকে এক্স পড়েছে, তাহলে দেখ এই উচ্চতাটা এইচ মাইনাস এক্স হয়। তাহলে স্থিতিশক্তি যেহেতু এমজি ইন্টু মাটি থেকে কত উচ্চতায় আছে, তাহলে দেখ এটা স্থিতিশক্তি হলে এইটা। গতিশক্তিটা আমরা এখানে একবারে করতে পারবো না, তাই আমি ধরছি যে এইখানে এসে এর বেগ হয়েছে ধর ভি। স্থির অবস্থা থেকে বস্তুটাকে ছেড়েছি, এক্স উচ্চতা পড়ার পর এর বেগ হয়েছে ভি। তাহলে দেখ ওই ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই সূত্রটা এইখানে কি দাঁড়াবে? এইখানে এসে বেগ হয়েছে ভি, তাহলে ভি স্কোয়ার, আমি জাস্ট ছেড়ে দিয়েছিলাম বস্তুটা অবাধে, আমি বস্তুটাকে জাস্ট ছেড়ে দিয়েছিলাম, মানে কোনো বেগ দিয়ে ছুড়িনি, প্রাথমিক বেগ 0। আর দেখ বস্তু যদি অভিকর্ষের প্রভাবে পড়ে তাহলে সবসময় ত্বরণ সহ পড়বে, মানে পড়লে জি ত্বরণে পড়বে আর উঠলে জি মন্দনে উঠবে। তাহলে এটা যেহেতু পড়ছে, এর ত্বরণটা হচ্ছে জি, আর এটা পড়েছে এক্স, তাহলে আমার ভি স্কোয়ারটাই লাগবে। তাই দেখ ভি স্কোয়ারটা এখানে হয় 2gh। তাহলে এই অবস্থায় বস্তুটার গতিশক্তি, মানে এইখানে যখন এসছে তখন তার গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। তো ভি এর মানটা বসা, আর ভি স্কোয়ারই পেয়েছি আমরা 2gh, তাহলে ভি স্কোয়ারের জায়গায় 2gx বসালে এইটা হয় mgx। এবার এই 2 নম্বর পজিশনে স্থিতিশক্তি আমার এইটা বেরিয়েছিল, গতিশক্তি আমার এইটা বেরোলো, তাহলে এইখানে টোটাল এনার্জি মানে মোট শক্তিটা কত হবে 2 নম্বর অবস্থানে? এই mgh মাইনাস এক্স প্লাস mgx। তা আমি একবারে করে দিচ্ছি, এটা ব্র্যাকেটটা ভাঙলে mgh মাইনাস mgx হবে, আর এখানে আবার প্লাস mgx আছে, তাহলে সেই দুটো কেটে গিয়ে এইখানেও দেখব মোট শক্তি আমার mgh হচ্ছে। তাহলে 1 নম্বর পজিশনেও এটা mgh ছিল, 2 নম্বর পজিশনেও স্থিতিশক্তি আলাদা করে পাল্টেছে, গতিশক্তি আলাদা করে পাল্টেছে, কিন্তু মোট শক্তিটা দেখ সেই mgh এলো, যেটা আগেরটাতেও এসেছে। এবার যেটা বলার কথা, দুটো করে কিন্তু ক্লান্ত হয়ে গেলে চলবে না, কারণ একটা সূত্র প্রমাণ করতে গেলে এটা মানে ডি মর্গানস থিওরেম, অঙ্কের লজিক, তাহলে ওই 3 সত্যির মতো তোকে 3 জায়গায় জিনিসটা দেখাতে হবে। তো 3 নম্বরটা আমি করছি যে বস্তুটা যখন মাটিতে স্পর্শ করেছে, তাহলে পজিশন 3 মানে 3টে জায়গায় করতে হবে।
পজিশন 3 সেটা আমরা লিখছি ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে, আগের আগের মুহূর্তে। তো দেখ সেই সময় ভূমি যখন স্পর্শ করেছে তখন মাটি থেকে তার উচ্চতা তো 0, মানে ভূমি ছুঁয়েই গেছে, তাহলে এইখানে স্থিতিশক্তি হবে 0। আর গতিশক্তিটার জন্য তোকে আগে ভি বার করতে হবে, তাহলে এইখানে এসে ধর এর বেগ ভি হয়, তাহলে এই সূত্র অনুযায়ী কী হবে, এই ভি স্কোয়ার হচ্ছে এইখান থেকে আমি ছেড়েছি সবার প্রথমে, তাহলে 0 স্কোয়ার প্লাস নামছে যেহেতু জি ত্বরণ সহ, আর এইখান থেকে এইখানে এসছে মানে এবার আর এক্স নয়, পুরো এইচ উচ্চতায় নেমে এসছে। তাহলে আগেরটার মতোই, আগেরটা যেমন 2gx হয়েছিল, এটা যেহেতু পুরো উচ্চতা নেমে এসছে, এইখানে এসে এর বেগ হবে এই রাশিটা, বেগের স্কোয়ার এইটা হবে। তাহলে এইখানে এর গতিশক্তি কত হবে, হাফ এম ভি স্কোয়ার, ভি স্কোয়ার মানে এখানে 2gh, যেমন আগেরটা 2gx হয়েছিল। আর সেরকম হলে এখানে বেগটা একটা আলাদা ভি ড্যাশ ধরে নে, কারণ এখানে বেগ তো ভি ধরেছিস, তাহলে ধর এখানে পড়ছে যখন তখন এর বেগ হবে ভি ড্যাশ, তাহলে এইখানে ভি এর জায়গায় ভি ড্যাশ করে দিলাম, কারণ এখানে তো আমি ভি ধরেছি, এটা ভি ড্যাশ ধরলে তোর বুঝতে সুবিধা হবে। আর এখানেও 2 2 কেটে, তাহলে দেখ একেবারে ভূমিতে যখন টাচ করেছে তখন তার স্থিতিশক্তি 0, গতিশক্তি mgh। তাহলে এইখানে আবার মোট শক্তি কত হবে, এই দুটো শক্তির যোগফল দেখা যাবে, সেইটাও আমার mgh হচ্ছে। ভালো করে বলছি যে একটা অবাধে পতনশীল বস্তু শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে, সাধারণত এই ফরম্যাটে কোশ্চেনটা আসে। তো সেইটা করতে গেলে তোকে তিনটে অবস্থানে বস্তুর মধ্যে মোট শক্তিগুলো গণনা করতে হবে যোগ করে, আর দেখাতে হবে 3 জায়গাতেই মোট শক্তিটা ধ্রুবক, মানে একটাই মান হয়। তো সেইটা আমি দেখালাম যে সেটা যখন যাত্রা শুরু করার পূর্ব মুহূর্তে তার টোটাল এনার্জি এই স্থিতিশক্তি গতিশক্তি যোগ করে mgh হয়। সবচেয়ে ইম্পর্টেন্ট এই এক্স উচ্চতা নামার পরেটা, এইটাই বোঝার, এক্স উচ্চতা নামার পরে স্থিতিশক্তি গতিশক্তি যোগ করলে সেটাও mgh হয়। আর এটা 3 নম্বর, যখন একেবারে মাটিতে এসে আছড়ে পড়েছে, মানে মাটি থেকে যখন তার উচ্চতা 0, সেই সময়তেও আমরা দেখছি স্থিতিশক্তি গতিশক্তি যোগ করলে টোটাল এনার্জি mgh হয়। তাহলে 3টে জায়গাতেই তার টোটাল এনার্জি সমান, তাই বলা যায়, কি বলা যায়, যে অবাধে পতনশীল বস্তু শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে। কারণ যে কোনো অবস্থানে মানে 3 জায়গাতে যদি রেজাল্টটা একই আসে, তাহলে আমরা জেনারেলি বলতে পারি যে যেখানেই সে থাক তার এই টোটাল এনার্জি এইটাই হবে, মানে mgh হবে, বস্তুটা যেখানেই থাক, y দূরত্বই পড়ুক আর z দূরত্বই পড়ুক। আর এটার এমনি একটা ছোট্ট প্রয়োগ আমি দেখিয়ে দিচ্ছি, যে শক্তি সংরক্ষণ সূত্রের প্রয়োগ প্রায় এরম, তোকে জিজ্ঞেস করবে যে এই উচ্চতা থেকে একটা এম ভরের বস্তুকে ছেড়ে দিয়েছি, এমনি তুই কাইনেমেটিক্স দিয়েও করতে পারিস, কিন্তু দেখ আস্তে আস্তে তোর ভান্ডারে কেমন অস্ত্র মজুদ হচ্ছে, তুই যত শিখছিস। এম ভরের বস্তুকে এই উচ্চতা থেকে ছাড়লে সেটা যখন মাটিতে পড়বে তখন কত বেগে পড়বে, তা তুই ধরে নে মাটিতে পড়লে ভি বেগে পড়বে। এবার এটা যদি আমি কাইনেমেটিক্সের মানে ওই স্মৃতিবিজ্ঞানের সূত্রগুলো না দিয়ে শক্তি সংরক্ষণ দিয়ে করি, দেখ আরও সহজে এবং তাড়াতাড়ি হবে। এটা এই উচ্চতা থেকে পড়ছে, তাহলে যখন এটা পড়ছে তখন এর টোটাল এনার্জি ছিল mgh, আর পড়ছে মানে এখনো বস্তুটা গতিহীন হয়নি, গতিশীল হয়নি, ফলে গতিশক্তি কিছু নেই, তাহলে এইখানে টোটাল এনার্জি ছিল mgh। আর এটা মাটিতে এসে পড়েছে, সেই সময় তার বেগ ভি, আর মাটিতে এসে পড়েছে মানে মাটি থেকে উচ্চতা 0, তাহলে এখানে এর স্থিতিশক্তিটা 0, আর বেগ যদি ভি ধরি তাহলে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। তাহলে এই অঙ্কটা দিয়ে অনেক সহজে করা যাবে, হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু mgh, এম কেটে যাবে, তাহলে বস্তুটা কি বেগে মাটিতে এসে পড়বে, দেখ ভি স্কোয়ারটা 2gh, তাহলে ভিটা √2gh হবে, মানে শক্তি সংরক্ষণ দিয়ে এটা করতে পারিস। আর আমি তার আগে যেটা বলেছিলাম যে এটা তুই আজকের আগেও করতে পারতিস, তখন তুই কি করতিস, এই কাইনেমেটিক্সের সূত্রটা দিয়ে করতিস, যে বস্তুটা তো ত্বরণে নামছে, তাহলে প্রাথমিক বেগ 0, নামছে মানে ত্বরণ g, আর এখান থেকে এইখানে এসছে মানে এই উচ্চতায় এসছে, তাহলে সেটা দিয়েও মানে √2gh হতো।
মানে কাইনেমেটিক্সের সূত্র দিয়ে করলেও √2gh হতো। আর মানে নতুন যে একটা কিছু শিখলি সেইটা বোঝালাম, যে শক্তি সংরক্ষণ দিয়ে করেও দেখ মাটিতে আছড়ানোর সময় এর বেগটা এইটা হচ্ছে। তাহলে মূলত এই ভিডিওটাই আমি এম ভরের কোনো বস্তুর বেগ ভি হলে তার গতিশক্তি ½ mv², আর এই শক্তি সংরক্ষণ সূত্র এখনো মুছিনি, শক্তি সংরক্ষণ সূত্র আর অবাধে পতনশীল বস্তু সেটা যে শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে, এই দুটো ইম্পর্টেন্ট ডেরিভেশন করে দিলাম। অবশ্যই এটাকে লিখে খাতায় সুন্দর করে রাখবি, কারণ এগুলো খুবই আছে ডেরিভেশন।